একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। খুন করে ধর্ষণ, আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন। আপনাদের এইখানে একটু আগে গেলেই কোথায় ওটা কামদুনি, তাই তো? এখান থেকে কত দূর? 4-5 কিলোমিটারের মধ্যে। কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল, এটা বুঝবেন ভালো করে। ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে, প্রথম ধর্ষণ করে, তারপরে কি করবে না করবে বলে দেবে, হ্যান করবে ত্যান করবে, যাই হোক, তারপরে খুন করে দেয়। কিন্তু তিলোত্তমার ঘটনা, এখানে এতজন ভিডিও হচ্ছে, পুলিশের লোক আছে, সেন্ট্রাল আইবির লোকও থাকতে পারে, কারণ নওশাদ সিদ্দিকী কী করছে না করছে এখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ওদের দেখানো পথে আমি চলছি না, ওদের দুর্নীতি, ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি, ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে। আমি নির্দ্বিধায় বলছি, তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। কারণটা কি? আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয়, খুনের কারণটা আমরা খুঁজতে থাকি। তা তিলোত্তমাকে যদি শুধু খুন করে দিত, তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে তো 2 নম্বরই মালগুলো সহজেই এক্সপোজ হয়ে যেত। এই 2 নম্বরগুলো যাতে না এক্সপোজ হয়, সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে, যাতে জনমানুষে কি হয়, ওই সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিল বাবু, এইরকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল। কিন্তু নয়, সেটা নয়। তিলোত্তমা ওই আরজিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো, সেইগুলোর বিরোধিতা করেছে। কি কি অন্যায় চলতো? ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখতো, সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতো, মুখটা চেঞ্জ করে দিয়ে। তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল। তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল? মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা, মৃতের হাড় গোড় বিক্রি করে দিত। শুধু তাই নয়, ওটি রুমের মধ্যে, অপারেশন থিয়েটারের মধ্যে, যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রুগী যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে, ওদেরকে ছেড়ে এরা মচ্ছব করত ওর ভিতরে। এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল, আপনাদের সোদপুরের মেয়ে। তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল? ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টগুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো, সেটার মধ্যে ভেজাল আসতো। তাহলে তিলোত্তমার অপরাধটা কি ছিল? আরজিকর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল। ঠিক নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ দাকে কেন জেল খাটতে হয়েছিল? রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে। আমাদেরকে প্রাণে মারতে পারেনি, আমাদের বোনটাকে, আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে। কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি, তিলোত্তমাও হয়েছে। তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল, ওই নোংরামির প্রতিবাদ করেছিল বলে। কাদের জন্য প্রতিবাদ করেছিল? আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল, এটা মাথায় রাখবেন। আজকের দিনে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। তিলোত্তমার ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে, কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি। তিলোত্তমা প্রতিবাদ করেছিল আরজিকর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায়, সেই দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল, যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল, এই অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছে এলো। আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে, ধর্ষণ করে, তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল, পৃথিবী থেকে পাঠিয়ে দিল। তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না। আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তিলোত্তমা কোন ধর্মের মানুষ।
ও তিলোত্তমা তো আমাদের মেয়ে নয়, ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয়, ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয়, এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা, ছোট করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। একটু ভাবতে হবে, তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য, তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য, তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য, তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য। কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের, তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করতে হবে। গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা যদি আওয়াজ না তুলি, আমরা যদি চুপ করে যাই, আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর। এক, এই মেডিকেল কলেজগুলোতে আরও দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে। আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব, যেভাবে দালালদের রমরমা, বেড পাচ্ছেন না, আরও বেশি হবে। আপনার আমার মধ্যে যে ইঞ্জেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে সেইগুলোও দেখবেন 2 নম্বরই হবে, এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না। আর একটা কি হবে, যাদের মধ্যে রাস্তাঘাটে দেখছেন, বিভিন্ন সময়ে দেখছি, আপনি মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে কুলতলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের নাই, বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন হেনস্থার তারা শিকার হচ্ছে, তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে। এইগুলো আরও বাড়তে থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনির কথা বলেছিলেন, 1 মাসের মধ্যে সব হয়ে যাবে। 10 বছর হয়ে গেল, কামদুনি বলছে এখন আমরা বিচার পেলাম না। তাই বিচার যদি আপনি যদি চান, বিচার যদি সঠিক চান, তাহলে মানুষকে জাগ্রত হতে হবে। বিচার যদি সঠিক সময়ে চান, মানুষকে জাগ্রত হতে হবে। পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন, আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে। যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে। মানুষ যদি ঝিমিয়ে যায়, বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ তারিখ পে তারিখ হতে থাকবে। আর আমি আপনি যদি চর্চা করি কামদুনির কেন বিচার হলো না, আমি যদি আপনি চর্চা করি তিলোত্তমার এখনো বিচার হলো না, তাহলে প্রশাসনও চাপে পড়বে। এই চাপেরটাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে। তাই আপনাদের বলবো, অপদার্থ সিবিআই, কোর্ট সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল। রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না, তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে, সেই জন্য সিবিআইয়ের হাতে মামলাটা তুলে দিল কোর্ট। আর আমরা কি দেখলাম, সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করলো, কোর্টে প্রডিউস করার সময় 12টা পয়েন্ট উল্লেখ করেছিল। সেই 12টা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল, মানে যেটা 12টার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে, লার্জার কনস্পিরেন্সির সাথে এরা যুক্ত, ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত, সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা। আমরা কি দেখলাম, 90 দিন পার হয়ে গেল, চার্জশিট দিতে পারল না সিবিআই, ফলে তারা জামিন পেয়ে গেল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উকিল সাহেব ছিলেন, চলে গেলেন, নালে আরও ভালো করে বলতে পারতেন। এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের বেশি শাস্তি হবে, তাদেরকে 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে। আর এমন ধারাই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের কম শাস্তি হবে, তাদের ক্ষেত্রে 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, না হলে কিন্তু বেল পেয়ে যাবে। এবার বলুন, সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল, রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না পারে, হয়তো পারবে না, সেই জন্য সিবিআইয়ের হাতে। তাহলে লাভ হলো কি লস হলো? এ তো বলবে চোর তাড়িয়ে ডাকাত আনার মতো হয়ে গেল। কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিল না? এটা আমাদেরকে ভাবতে হবে। 3টা আমি কারণ দেখতে পাচ্ছি, একাধিক হয়তো কারণ থাকতে পারে। প্রথম কথা, সিবিআইয়ের আধিকারিকরা হয় টাকা খেয়েছেন,
সিবিআইয়ের আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না গড়িমাসি করবো, অন্তত জামিনটা পেয়ে যাবে। দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া সিবিআইয়ের আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মাধ্যমে হতে পারে। 3 নম্বর যেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না, যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে, দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো ষড়যন্ত্র বোঝাপড়া আছে, সেই জন্য জামিন দিয়েছে। ষড়যন্ত্র বোঝাপড়ার এস্টাবলিশ করার জন্য আমি বেশি চাপ দেব না, শুধু একটা কথাই বলবো। পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা, যেই শিল্পপতির নামে আমেরিকার এক সেশন কোর্টে তার জন্য জারি করেছে, তাকে হাজিরির কথা বলছে আমেরিকাতে, সেই শিল্পপতি যাচ্ছে না, দেশের মাথায় হ্যাট হচ্ছে। এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে, বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে, আমাদের এখানকার তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন তারা একটাও রা পর্যন্ত কাটেনি, অর্থাৎ কোনো কথা বলেনি, মুখে স্যালোটেপ দিয়ে বসে আছেন, ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে। আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের দহরম মহরম খুব ভালো, এটা বুঝতে হবে। তাহলে হয়তো এটা হতে পারে দিল্লিতে এমন সেটিং হয়েছে, শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না, তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও। তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে? আমাদের তিলোত্তমা, যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল। তাই আপনাদের বলবো, আমাদেরকেও চিৎকার করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই। প্রয়োজনে আমাদেরকে সিবিআইয়ের কাছে জবাবদিহি চাইতে হবে। আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফান্ডের সিবিআইয়ের কাছে জবাবদিহি করতে, সিবিআইকে এটা বলতে চোখে চোখ রেখে, তুমি অপদার্থ, তুমি কত টাকা ঘুষ নিয়েছো, কার পায়ে হাত দিয়েছো, কার জুতো চেটেছো, যে আমাদের তিলোত্তমাকে 90 দিনের মধ্যে তুমি তিলোত্তমার খুনি যারা, তিলোত্তমার সাথে যারা বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছো তিলোত্তমার খুনের ভিত্তিতে, তাদেরকে চার্জশিট দিলে না, কার পায়ে জুতো চেটেছো এটা জানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা, তখন রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। শুধু আটকানো নয়, তাদের শারীরিক অত্যাচার হয়েছে, তাদের উপরে দুজন এখনো অসুস্থ আছে। আরে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআইয়ের কাছে, ঠান্ডা মাথায় বুঝবেন। জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল? বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে, রাজ্য সরকারের কোনো এজেন্সির কাছে নয়। তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন? মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন? বোঝাপড়াটা বুঝতে হবে। আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ দাদের নেতৃত্বে, শামসুল সাহেবদের নেতৃত্বে গিয়েছিল, ওখানেও আটকে দিয়েছে। এটা আপনাদের বুঝতে হবে। ব্যাপারটা কি বলুন তো, বুকে ব্যথা লাগছে। সিবিআইয়ের কাছে জবাবদিহি করতে চাচ্ছে, এদের বুকে ব্যথা লাগছে। কারণ কি? ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে। এই বোঝাপড়াটা বুঝতে হবে। এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিতে হবে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিয়ে আনতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছেন। দুটো, এই একটা বিনতে এদের দুটো ফুল। এদের আমি যদি উদাহরণের জন্য বলছি বুঝতে পারবেন। দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না, ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড আছে। একটা মধ্যমগ্রাম মোড়ে আছে, একটা বারাসাতে আছে, একটা আমডাঙ্গাতে আছে। ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায়, শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে। তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে, প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল, এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই নাগপুর। তা আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে, বিজেপিকে আসতে দেওয়া যাবে না, আসতে না দিলে কাকে ভোট দিতে হবে? তৃণমূলকে। তারাও দিবা স্বপ্ন দেখছে। আপনারা বলুন বুকে হাত দিয়ে, শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন, যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে,
বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে, বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে, এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে, হিন্দু মুসলমানের যে সুসম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ একবারও অ্যাকশন নিয়েছে? মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে?